ব্যবসা বাণিজ্য অর্থনীতি বিষয়ক আরটিভি সাপ্তাহিক আয়োজন বিজনেস টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, লাগামহীনভাবেই বেড়ে চলেছে খেলাপি ঋণ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে গত ডিসেম্বর শেষে দৃশ্যমান খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩,৪৫,৭৬৫ কোটি টাকা, যা সেপ্টেম্বরে ছিল ২,৮৪,৯৭৭ কোটি টাকা। অর্থাৎ অক্টোবর ডিসেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ বেড়েছে ৬০,৭৮৭ কোটি টাকা। ডিসেম্বর শেষে মোট বিতরণকৃত ঋণের পরিমাণ ছিল ১৭,১১,৪০১ কোটি টাকা। সেই হিসাবে বিতরণকৃত ঋণের ২০.২০% খেলাপি হয়ে গেছে। দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ আদায়ের সুখবর পাওয়া না গেলেও সামনের দিনগুলোতে খেলাপির পরিমাণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা জানিয়েছেন খোদ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক মানদণ্ডে ২% বেশি খেলাপি হলেই তা সেই দেশের অর্থনীতির জন্য সংকট। অথচ বাংলাদেশে 20% বেশি খেলাপি হলেও এখনও কার্যকর তেমন পদক্ষেপ দেখা যাচ্ছে না। ইচ্ছাকৃত খেলাপিদের সম্পত্তি বিক্রি করে দায় সুদের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকদের কেউ কেউ। কিন্তু সরকার সে পথে না হেঁটে দুর্বল ব্যাংকগুলোকে টাকা ছেপে নগদ সহায়তা দিচ্ছে, যার বোঝা মূল্যস্ফীতির আড়ালে বইতে হচ্ছে দেশের সাধারণ মানুষকে। এমন বাস্তবতায় আজ আমাদের আলোচনার বিষয় লাগামহীন ঋণ খেলাপি শেষ কোথায়। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ডক্টর শহীদুল জাহিদ, ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী এবং দৈনিক আমার দেশ পত্রিকার ডেপুটি এডিটর সুলতান মাহমুদ। যাচ্ছি মূল আলোচনায়। জনাব সুলতান মাহমুদ, 3 মাস পরপর খেলাপি ঋণের নতুন রেকর্ড গড়তে দেখছি আমরা, কিন্তু খেলাপি আদায়ের সুখবর দিচ্ছে না কিংবা পাচ্ছি না আমরা। এটাকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ। প্রথম হচ্ছে যে খেলাপি যে হারে বাড়ছে, এই বাড়ার গতিটা কখন থেকে শুরু হয়েছে আপনাকে এটা দেখতে লাগবে। আমরা আসলে তাৎক্ষণিক তথ্য আমরা দেখি, কিন্তু এর পেছনটা আমরা সাধারণত দেখতে চাই না। এটি আমাদের একটি অভ্যাসে পরিণত হয়েছে। আমরা পেছন বা অতীতটাকে আমরা দেখতে চাই না। আমরা সবসময় সামনে যেটি আছে সেটিকে নিয়ে কাজ করতে চাই। আপনাকে দেখতে হবে, যদি আপনি যে বিষয়টি খুব আলোচনায় এসছে গত 6 মাস ধরে, যদি আপনি বলেন, আলোচনার কথা বলেন যে এই খেলাপি ঋণ কখন থেকে কোত্থেকে কীভাবে এলো। আপনি যদি 11 যে সরকার ছিল সেই সরকারের নির্বাচনের মাধ্যমে, সেই সরকারের অধীনে যে নির্বাচন হয়েছে তার মাধ্যমে যারা ক্ষমতায় এলো আওয়ামী লীগ, তারা 2009 সালে কিন্তু 22,000 কোটি টাকা মাত্র 22,000 কোটি টাকা ছিল তখন 2009। আমি সেই জায়গাটাতেই আসতে চাই। 2009 যেখানে 22,000 কোটি টাকা ছিল, আপনি দেখবেন যে 2011 যখন এই আওয়ামী লীগ যখন ক্ষমতায় নেয়, দায়িত্ব আসে সরকার পরিচালনার, তখন এই খেলাপি ঋণের পরিমাণ কত ছিল? 1.9%। 1 বছরের ব্যবধানে সেটি 6% বেশি বেড়ে গেল। 18তে এসে এটি 14% দাঁড়িয়ে গেল এবং 24-এ এসে এটি 20% ছাড়িয়ে গেল। এই যে ছাড়িয়ে গেল, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দফায় দফায় যে বাড়ল, কেউ কিন্তু কখনো এটি রিমেডির কোনো জায়গা বা এটি সংশোধনের যে জায়গা সেটির জায়গায় কেউ হাত দেয়নি। বরং যেটি হয়েছে, আপনি যেটি বলছিলেন যে এটির সংশোধনের পথ কি, এটি সংশোধনের পথ হচ্ছে, যদি আপনি বলেন তাহলে সরকারকে বা কেন্দ্রীয় ব্যাংকে বা নিয়ন্ত্রক সংস্থাকে তার ভূমিকা সুদৃঢ় হতে হবে এবং কারো কোনো দরবেশ বা কোনো ব্যবসায়ী সংগঠনের নেতা বা কোনো ব্যবসায়ীদের অ্যাসোসিয়েশন বা ব্যাংক মালিকদের সংগঠন, তাদের পক্ষ থেকে যদি কোনো রকম চাপে কেন্দ্রীয় ব্যাংক বা সরকার নমনীয় হয়, তাহলে কিন্তু এই জায়গা থেকে বেরোতে পারবে না। জি, কারণ আমরা যেটা দেখেছি যে বিভিন্ন সময়, আপনি যদি ব্যাংক কোম্পানি আইন 1991টা আপনি যদি ফলো করেন, সেই জায়গাতে সেখানে যতগুলো পদক্ষেপ নেওয়া হয়েছিল ব্যাংক ব্যবস্থাকে সুদৃঢ় বা এগিয়ে নেবার জন্য, সেই জায়গায় কিন্তু বারবার সংশোধন হয়েছে। সংশোধন কেন হয়েছে সেটি এই যে যারা খেলাপি বা যারা বেশি টাকা দেশ থেকে টাকা পাচার করে নিয়ে গেছে, তাদের সুবিধার জন্য ব্যাংক থেকে নামে বেনামে টাকা নেওয়ার জন্য মানে ব্যাংকই সহযোগিতা করেছে। ব্যাংকই সহযোগিতা করেছে। আমার পাশে একজন ব্যবস্থাপনা পরিচালক আছেন, সাবেক ব্যবস্থাপনা, উনি হয়তো আরও ভালো বলতে পারবেন। ব্যাংকের যারা ব্যবস্থাপনা পরিচালক বা ব্যবস্থাপনায় যারা ছিলেন,
তারা অনেকটা কিং কর্তব্য বিমূঢ় ছিলেন, তাদের হাত পা অনেক ক্ষেত্রে বাধা ছিল। সেই হাত পা যাদের বাধা অবস্থা থেকে যারা শৃঙ্খল মুক্ত হতে চেয়েছেন, তারাই কিন্তু ব্যাংকিং পেশা থেকে বা শীর্ষ পদ থেকে তারা কেউ স্বেচ্ছায় সরে এসেছেন, কাউকে ছিটকে পড়ে যেতে হয়েছে। এবং ওই যে মালিক যারা, যে সমস্ত ব্যাংক যারা দখল করেছে বা ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের টাকা লুটে নিয়েছে, তারা কিন্তু বিভিন্ন সময় ব্যাংক কোম্পানি আইনটাকে কাটাছেঁড়া করতে করতে তাদের নিজেদের সুবিধায় যত রকম সংশোধন দরকার সেটা করে নন পারফর্মিং লোনের অবস্থা এমন জায়গায় নিয়ে গেছে যেটি এখন দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ শীর্ষে এমন একটি জায়গা। ধন্যবাদ আপনার কাছে, আমি পরে আবার আসবো। জনাব অধ্যাপক শহীদুল জাহিদ, খোদ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরই বলছেন সামনের দিনগুলোতে খেলাপি ঋণের পরিমাণ আরও বাড়তে পারে। এটা কি যৌক্তিক কারণেই বাড়বে, নাকি হাল ছেড়ে দেওয়া কিংবা কার্যকর পদক্ষেপ নিতে না পারার কারণে এই কথাটা বলা হচ্ছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাতে চাই আমাদের যারা সম্মানিত সহ আলোচক আছেন তাদেরকে, আরটিভির সম্মানিত দর্শকবৃন্দকে। এটা খুবই যুগোপযোগী, সময় উপযোগী একটি আলোচনার অবতারণা করেছেন যে বাংলাদেশে খেলাপি ঋণ এর হার ক্রমাগত বেড়েই চলেছে। এটা 2 দশক আগেও যেখানে ছিল প্রায় 2% কাছাকাছি, বৈশ্বিক মানদণ্ডে যেটা পরিমিত মান সেটাই ছিল, কিন্তু জাস্ট 2 দশকের আবর্তনে এটা 18%-এর বেশি বেড়ে গেছে। আমাদের যেটা ফোরকাস্টিং সেটা অদূর ভবিষ্যতে এই পরিমাণটা আরও বাড়বে বলেই আমরা মনে করছি। কারণটা হচ্ছে সঠিক হিসাবটা এখনও কিন্তু আমরা পাইনি। বাংলাদেশে এই মুহূর্তে 62টি বাণিজ্যিক ব্যাংক চলমান আছে, কার্যক্রম পরিচালনা করছে। আপনি জানবেন যে এগুলোর মধ্যে অধিকাংশ না বললেও কম বেশি প্রায় 11টি ব্যাংকের ইতিমধ্যে পরিচালনা পর্ষদ পুনর্গঠিত করা হয়েছে। এমনি তো পুনর্গঠন করা হয়নি, এগুলোতে সমস্যা জর্জরিত ব্যাংক। সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে যে এই সমস্ত ব্যাংক তছরূপ হয়েছে এই অর্থে যে এই সমস্ত ব্যাংক থেকে আমানতকারীদের যে অর্থ সেটা বিভিন্নভাবে আসলে এমনভাবে লোনগুলো দেওয়া হয়েছিল যাতে করে এই লোন কোনোভাবে আর ফেরত না আসে। যারা ঋণ নিয়েছে তারাও মনে করেছে এই টাকার ফেরত দিতে হবে না, ব্যাংকার যারা ছিলেন তারাও মনে করেছেন যে এদের কাছ থেকে হয়তো আর টাকা চাওয়া লাগবে না। যেহেতু সুলতান ভাই ঠিকই বলেছেন যে এমন একটি সরকার বা রিজিম আমরা প্রত্যক্ষ করেছি নিকট অতীতে, যারা কিনা ঘোষণায় দিয়েছিল যে 2041 সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। এই গ্যারান্টি যখন কেউ পেয়ে যায়, কোনো একজন ব্যাংকার পেতে পারে, একজন সাংবাদিকও পায়, একজন শিক্ষকও পেতে পারে, যদি এরকম গ্যারান্টি পেয়ে যায়, ওপেন লাইসেন্স পেয়ে যায়, তাহলে তো সে মনে করে আমার তো চাকরি আছে আর 10 বছর, আমি 20 বছর মেয়াদি এমন একটা ঋণ দিয়ে যাব যে টাকাটা হয়তো আমার ফেরত না চাইলেও চলবে। এবং যারা কেন্দ্রীয় ব্যাংকের যারা নিয়ন্ত্রণকারী ছিলেন তারা হয়তো মনে করছে যে আমি তো গভর্নর হয়েছি 4 বছরের জন্য, এরপরে কি হইলো এটা দেখার, আমি দেখাবো যে আমার সময়ে কতগুলো ব্যাংক লাইসেন্স পেয়েছে, আমার সময়ে কতগুলো কি পরিমাণ ঋণ এটা ডিসবার্সমেন্ট হয়েছে, এটা তারা গ্রোথ হিসেবে দেখিয়েছে, এটা তাদের অ্যাচিভমেন্ট হিসেবে দেখিয়েছে। কিন্তু সত্যিকার অর্থে এটা জনগণের আসলে মন্দ কপাল যে তাদের গচ্ছিত অর্থ এখান থেকে কিন্তু বিভিন্নভাবে চলে গিয়েছে। এখন গভর্নর সাহেবের যে কথাটা বললেন এটা তো আসলে হিসাবের ব্যাপার। গভর্নর সাহেব তো নিজেও হিসাব করেন, আমরাও হিসাব করি, আপনারাও হয়তো হিসাব করেন, তো হিসাবের বাইরে উনি কথা বলছেন বলে আমি মনে করি না। সত্যিকার অর্থে যখন এই সমস্ত ব্যাংকে, যেগুলো দুর্বল ব্যাংক আছে তারাই না শুধু, আরও বেশ কিছু ব্যাংক আছে সেখানেও কিন্তু উইন্ডো ড্রেসিং হয়েছে নিকট অতীতে। উইন্ডো ড্রেসিং অর্থটা হচ্ছে যে ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়েছে, প্রফিট হয়নি কিন্তু দেখিয়েছে। তারপরে খেলাপি ঋণ যে শতাংশ হওয়ার কথা, আমি এমন একটা ব্যাংকের কথা বলতে পারি, আমি তাদের নিরীক্ষা যখন আমি দেখলাম যে তার দেখাচ্ছে 3.75% হচ্ছে তাদের নন পারফর্মিং অ্যাসেট, কিন্তু আদতে এখন সেটা দাঁড়িয়েছে 62% বেশি। তাহলে এই যে পরিসংখ্যানগত বিভ্রাটটা এটা কে তৈরি করেছে? এটা শুধুমাত্র ব্যাংকার জড়িত তাই না, এখানে মালিক পক্ষের এখানে দায় আছে, যারা শিক্ষিত অডিটর ছিলেন তাদের এখানে দায় আছে, নিয়ন্ত্রণকারী সংস্থায় তাদের দায় আছে, এবং সোসাইটি অ্যাজ এ হোল। আমরা তো এতদিন আসলে এমন একটা ভ্যাকুয়ামের মধ্যে বাস করতাম যে মনে করতাম সব কিছু ঠিকঠাক মতো চলছে। আদতে যে সবকিছু ঠিকঠাক মতো চলছে না এটাও কিন্তু আমরা জানতে চাইনি। আজকে হয়তো আমরা টেলিভিশনের আলোচনায় এগুলো অবতারণা করছি, আপনি সাংবাদিক মহোদয় যারা আছেন তারা পত্রিকায় লেখালেখি করছেন, কিন্তু এই লেখালেখিটা যদি আজ থেকে 2-4 বছর আগে করা হতো, টেলিভিশন টকশোগুলোতে যদি আরও আগে থেকে এগুলো আলোচনায় চলে আসতো, কেন্দ্রীয় ব্যাংক যদি যথাযথ সময় ওই সময় তারা হচ্ছে নিয়ন্ত্রণকারীর সঠিক মর্যাদা নিয়ে তারা অগ্রগামী ভূমিকা পালন করতেন,
তাহলে আমার কাছে মনে হয় আজকে এই এই পরিস্থিতি দুরবস্থায় দেখতে আমরা হতো না। করতাম না। জি, ধন্যবাদ আপনাকে জনাব আরফান আলী। আমরা যেন খেলাপি ঋণের নতুন রেকর্ড হওয়াটাকে সেলিব্রেট করছি এবং প্রতি কোয়ার্টারে যাওয়ার পরেই আমরা নতুন নতুন সংখ্যা দেখতে পাচ্ছি। বহু কথা বলা হচ্ছে কিন্তু সমাধানের কিংবা খেলাপি ঋণ থামানোর কোনোই লক্ষণ দেখছি না আমরা। এর কারণ কি? ধন্যবাদ আপনাকে। আমরা এখন যেটা দেখছি সেটা হচ্ছে ইফেক্ট, কজ কিন্তু আগে গেছে সময়টা। আমি আমার অভিজ্ঞতার থেকে যেটা বুঝতে পারি যে অনেক ঋণ গিয়েছে, সেটা গিয়েছে স্বাভাবিক নিয়মের মধ্যে না। এখানে বাংলাদেশে আমি যদি বিচার করি বা হিসাব করি, 3 রকমের ঋণ খেলাপি হতে পারে। একটা হচ্ছে বিজনেস খারাপ হয়েছে, তো একটা ডিফল্ট হতে পারে, এটা স্বাভাবিক, পৃথিবীর সব দেশে সব জায়গায় হয়, এটা হলো স্বাভাবিক নিয়মের ব্যাপার। আরেকটা হচ্ছে ইচ্ছাকৃত ঋণ খেলাপি, যারা টাকা নিয়ে প্রভাব খাটিয়ে বলেছে টাকা দিব না, আমি আরেকটা বিজনেস করছি, সময় লাগবে, লং টার্ম রিশিডিউল করে করে আগাচ্ছেন। আর তৃতীয় একটা যেটা হয়েছে সেটা লোপাট হয়েছে, দিস মানি ইজ নট হিয়ার, এই টাকা তো এই দেশে নাই, এটা কিন্তু ইচ্ছাকৃত ঋণ খেলাপির ঊর্ধ্বে চলে গেছে। যেই পয়সা পারস্পরিক যোগ সাজসে দেশের বাইরে চলে গেছে, দিস মানি হ্যাজ ল্যান্ডেড আউটসাইড দিস কান্ট্রি। তো যার ফলে হয়েছে এই হিসাবগুলো এখন বার হতে শুরু হয়েছে, যেহেতু যারা এগুলো কন্ট্রোল করতে এখন বার হও না, বেশ বিগত 5-6 বছর ধরেই কে কোথায় কি তসরুপ করছে, কি নিয়ে যাচ্ছে, কি পাচার করছে, এগুলো তো ওপেন সিক্রেট ছিল, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রাইট, সুযোগ দেওয়া হচ্ছে তাদের। সুযোগ, এই যে কন্ট্রোল, তো আপনি তো যেহেতু ইনস্টিটিউশনটার কন্ট্রোল আপনার হাতে নাই, সুতরাং রিপোর্টিং তো আর হবে না। জি, তো যার ফলে এই রিপোর্টিংটা এখন সারফেস করছে, আর এই সারফেস করাটাই আমরা এখন দেখছি যে অনেক বেশি বেড়ে গেছে। যে গত প্রান্তিকে 60,000 কোটি টাকা, তার আগের প্রান্তিকে 73,000 কোটি টাকা বেড়েছে। এগুলো আগেই ছিল, এই ব্যালেন্স শিটেই ছিল, কিন্তু বিভিন্ন ইঞ্জিনিয়ারিং করে বিভিন্নভাবে এগুলোকে ভালোভাবে দেখানো হয়েছে এবং তারপরে ডিভিডেন্ড দেওয়া হয়েছে। এই যারা এইগুলো চুরি করেছেন তারা আবার নিয়েছেন, ডিভিডেন্ডও নিয়েছেন। এই যে কথাগুলো একটু খারাপ শুনতে শোনা যায়, কিন্তু কথাগুলো সত্য। আরেকটা কথা জাহিদ ভাইকে আমি ওইটা কমপ্লিমেন্ট করতে পারি এই অংশে, যে এখন রিপোর্টিংয়ের স্ট্যান্ডার্ডও চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন যেহেতু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে রিপোর্টিং হবে, এই গভর্নর সাহেব হয়তো ওইটাই রেফার করেছেন যে আরও বাড়তে পারে। তার অর্থ হচ্ছে 91 দিন পরে লোন এসএস সাবস্ট্যান্ডার্ড হয়ে যাবে, যেটা আগে ওটা হাতে ধরে আবার পিছিয়ে দেওয়া হয়েছিল, সময়টা অনেকখানি বাড়িয়ে নেওয়া হয়েছিল, যেটা এখন আইএমএফের একটা চাপ আছে যে এই ক্লাসিফিকেশনটা অ্যাজ পার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হতে হবে। এবং তাই যদি হয় তখন আরেকটা ওয়েভ অফ ক্লাসিফিকেশন আমরা দেখব রিপোর্টিংয়ে। দ্য পয়েন্ট ইজ, অবস্থা যা আছে তাই, আউটকাম চেঞ্জ হচ্ছে না। আমরা যেটা বলছি সেটা হলো রিপোর্টিংটা এখন দেখতে পাচ্ছি, এখন নাম্বারগুলো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই 20%-এর উপরে ন্যাশনাল অ্যাভারেজ, আর সরকারি ব্যাংকগুলোতে 42%-এর উপরে চলে গেছে, এবং কিছু ব্যাংক অনেকখানি খারাপ করেছে, বেশ খারাপ করেছে, যেগুলো এই যে রিস্ট্রাকচারিং পর্যায়ে আছে, বোর্ড চেঞ্জ হয়েছে। এখন রিকভারির প্রশ্ন, যে এই টাকা পয়সা যেগুলো চলে গেছে সেগুলো রিকভারি ছাড়া এখানে কি করে আসবে, এটা আমাদের চিন্তার বিষয় আছে। জি, ধন্যবাদ আপনাকে জনাব সুলতান মাহমুদ। ঋণ খেলাপি হয়ে পড়া গ্রুপ, প্রতিষ্ঠান বা ব্যক্তির অর্থনৈতিক কর্মকাণ্ড পর্যালোচনা করে দেখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞদের কেউ কেউ। এর মধ্যে যারা জালিয়াতি করে ঋণ নিয়েছে কিংবা টাকা নিয়ে চলে গেছে, তাদের সম্পত্তি বিক্রি করে ব্যাংকের টাকা ফেরত আনার পদক্ষেপ তারা নিতে বলছেন, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সে পথে না গিয়ে তাদেরকে নতুন করে সহায়তা দিচ্ছে কিংবা টাকা ছেপে তাদেরকে সহায়তা করছে। এটা কতটুকু গ্রহণযোগ্য বলে আপনি মনে করেন? ধন্যবাদ। দেখেন, পরিবেশ মানুষ বিভিন্ন প্রতিষ্ঠান বা সরকারকে বিভিন্ন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। জি, তো বর্তমান যে প্রেক্ষাপট আপনি যেটি বলছেন, যে টাকা ছাপিয়ে দিচ্ছে বা
যারা খেলাপি বা যারা পাচার করে টাকা নিয়ে গেছে তাদেরকেও এখনও সহায়তা দেওয়া হচ্ছে। এখন যারা টাকা পাচার করে নিয়ে গেছে বা লুট করে নিয়ে গেছে এবং যে টাকাগুলো তারা নিয়েছে নাম সর্বস্ব বা নাম ঠিকানাবিহীন যে প্রতিষ্ঠান বা কোম্পানির নামে যে টাকাগুলো নিয়ে গেছে, সেখান থেকে তো সম্পদ বিক্রি করে কোনো ওখান থেকে আসবার কোনো কিছু নাই। ঠিকানাও যে ঠিকানা ব্যবহার করেছে সেই ঠিকানাও নাই, সেটিও ভুল ঠিকানা। হয়তো বাড়ির দারোয়ান বা ড্রাইভার বা গৃহকর্মী তাকে এমডি চেয়ারম্যান করে কাগজে কলমে সেখান থেকে লাখ কোটি টাকা ঋণ নিয়ে সেখান থেকে সেই কোম্পানির সাইনবোর্ড নাই, কোনো কিছু নাই। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক যে 10টি শীর্ষ ঋণ খেলাপি আপনাদের কোম্পানি কিংবা প্রতিষ্ঠানের কথা বলছে, তাদের তো সম্পত্তি বিক্রি করে টাকা আপনাদের আদায় করার সুযোগ রয়েছে। আমি সেই জায়গাটাতে আসছি। আপনি 10টি না, দেখবেন যে প্রতি বছর 20 শীর্ষ খেলাপির একটি তালিকা পার্লামেন্টে প্রকাশ করা হয়, পার্লামেন্টে জানানো হয়। তো এটি কিন্তু প্রতি বছরই হচ্ছে। গত 15 বছরে আপনি যেটি বলছিলেন এটিকে রাজনৈতিকীকরণ করতে আমরা দেখেছি। এবং যেটি আপনি বলছেন যে একটু আগে যেটা বলছিলেন ওনাকে, যে এই ঘটনাটি নতুন নয়, এটি অনেক দিন ধরে প্রকাশ্যে এসছে। কিন্তু প্রকাশ্যে আসবার পরে ওই যেটি বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, উনি যেটি বলছিলেন যে যখন কোনো সরকারের লোক বা সরকারের আজ্ঞাবহ, সরকারের অনুসারী মনে করে যে আমার সরকার 41 সাল পর্যন্ত আছে, তখন তাদের লাগাম কে টানে? কেন্দ্রীয় ব্যাংক, আপনি যেটি বলছেন যে এখনও কেন ব্যবস্থা নিচ্ছে না, এখনও কেন দিচ্ছে, কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে গত 15 বছরের যারা সুবিধাভোগী তারা জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। আপনি যদি গভর্নরের অ্যাক্টিভিটিসকে আপনি যদি ফলো করতে চান বা সেটিকে একটু বিশ্লেষণ করতে চান, দেখবেন যে গভর্নর অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছে, বা এই গভর্নর না বলি যদি আমি বলি এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছে, কিন্তু সেই ইনিশিয়েটিভগুলো ইফেক্টিভ হচ্ছে না, কার্যকর হচ্ছে না। এবং টাকা দেওয়ার কথা যেটি আপনি বললেন যে টাকা ছাপিয়ে টাকা দেওয়া হচ্ছে, ইটস এ কতগুলো টুলস, টাকা ছাপিয়েই টাকা দেয়, এটি আসলে বাস্তবতার কাছাকাছি নয়। কতগুলো টুলস অ্যাপ্লাই করা হয়, সেই টুলস করে এই 22,500 কোটি টাকা যে ব্যাংকগুলোকে দেওয়া হয়েছে, দেশের এই পরিবর্তিত প্রেক্ষাপটে যে অস্থিতিশীল অবস্থা চারদিকে তৈরি হয়েছিল, সেখানটাতে আমানতকারীদেরকে মিনিমাম ভরসা দেবার জন্য সরকার যে ব্যবস্থাটি করেছে, আমার মনে হয় না এই পরিবর্তিত প্রেক্ষাপটে এর বিকল্প কোনো কিছু ছিল। ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখা না, আমার যেটা মনে হয়েছে সরকারের পক্ষ থেকে যে উদ্যোগটি নেওয়া হয়েছে সেটি হচ্ছে বিনিয়োগকারী বা যারা টাকা আমানত রেখেছিল তাদেরকে কোনো রকমের শান্ত করা, নিবৃত্ত করা। এবং আপনি দেখে থাকবেন যে 22,500 কোটি টাকা দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে, সেখানে একবারে স্পেসিফিক ইনস্ট্রাকশন দেওয়া আছে যারা আমানতকারী তাদেরকে টাকা দেবার জন্য, ওই টাকাগুলো ইনভেস্ট করবার জন্য বা পুনরায় রিইনভেস্টমেন্ট করবার জন্য বা তাদের ব্যাংকের বেতন দেবার জন্য যে ওই টাকা দেওয়া হয়েছে তা কিন্তু নয় আমানতকারীদের। এর বিকল্প ওই মুহূর্তে আর কোনো কিছু ছিল বলে আমার কাছেও ঠিক মনে হয় না। অধ্যাপক শহীদুল জাহিদ, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে এক ব্যক্তি বা গ্রুপের আন্ডারে 7 থেকে 10টি ব্যাংক চলে গেল এবং প্রায় প্রতিটি ব্যাংকে খালি করে দেওয়া হলো। রাষ্ট্রের এবং আর্থিক খাতে কোন দুর্বলতার কারণে এমন ঘটনাগুলো ঘটেছে কিংবা এমন সুযোগ তৈরি হয়েছে? থ্যাংক ইউ। এটা আসলে বিগত সরকার যে ছিল তাদের শুরু থেকে এই মহাপরিকল্পনাটা তারা নিয়েছিল বলে আমরা মনে করছি। কারণটা হচ্ছে আপনি জানবেন যে ইতিপূর্বে যে পরিসংখ্যানটি এসেছে যে তারা যখন ক্ষমতা গ্রহণ করে তখন ছিল 1.9%, সেখানে কিন্তু শেষ যখন করলো তখন হচ্ছে 20%-এর উপরে, এবং এটা যে বাড়ছে বা বাড়বে আর পড়বে যেটা বলতেছিলেন যেটা সারফেস, তো এই সারফেসটা আসলে কোথায় গিয়ে দাঁড়ায় এ সমস্ত কিছু কিন্তু বিগত সরকারের সময়েরই ইনপুট, যেটা আমরা আউটপুট হিসেবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তো যেটা আসলে বলতে চাচ্ছি যে 2010 সালে যখন হলমার্ক কেলেঙ্কারি হলো, তো ওটি কিন্তু আসলে নমুনা হিসেবে ছিল যে দেশের সবচেয়ে বড় যে বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক, সেখান থেকে 4,000 কোটি টাকার মতো, ওই সময় 4,500 কোটি টাকা, এই মুহূর্তে কিন্তু এটা 10 গুণ যদি হতে পারে তাহলে 45,000 কোটি টাকা। তো ওই মুহূর্তে যখন এই হলমার্ক কেলেঙ্কারি হলো, তারপরে বেসিক ব্যাংকের মতো একটি ব্যাংক খুবই ভালো চলছিল এবং অন্যান্য ব্যাংকগুলোর তুলনায় বেসিক ব্যাংক খুব বেশি মাত্রায় বেতন দিত, ভাতা দিত। আমাদের ছাত্রছাত্রীরা ব্যাংকে যায়, তো
তারা হচ্ছে খুবই আকর্ষণীয় একটি ব্যাংক হিসেবে, ডেস্টিনেশন হিসেবে তারা ক্যারিয়ার স্টার্ট করার জন্য শুধুমাত্র বেসিক একজন ব্যাংকে লোককে তারা দিয়ে মনে কিভাবে করে। ব্যাংকটা তাহলে আপনি হলমার্ক কেলেঙ্কারি, এখানে কিন্তু সুনির্দিষ্ট কোনো ব্যক্তি না, কোথায় কি গার্মেন্টস সেক্টরের একজন কর্মচারী কর্মকর্তা তানভীর নামে এক ব্যক্তিকে তারা এখানে দাঁড় করালো এবং তাকে সামনে রেখে পিছন থেকে রাষ্ট্রীয় লুটপাট হলো। দ্বিতীয় যে হলমার্কে বেসিক ব্যাংকের যে কেলেঙ্কারি আসলো আব্দুল হাই বাচ্চু, তো সুতরাং তাকে সামনে রেখে এটা রাষ্ট্রীয় পর্যায়ে দুর্নীতি হলো, কেলেঙ্কারি হলো। এরপরে আসলে নাম না জানা, যেটা হচ্ছে ইসলামী ব্যাংক বেদখল হয়ে গেল বা অন্যান্য যে নতুন ব্যাংকিং লাইসেন্স দেওয়া হলো, সেখানেও কিন্তু কাদেরকে কিভাবে ডিরেক্টর তৈরি করা হলো, শেয়ার দেওয়া হলো, মালিকানা দেওয়া হলো, এ সমস্ত কিছু প্রশ্নাতীত ছিল। বিষয়টা আমরা যেখানে কোম্পানির ক্ষেত্রে বলি যে কর্পোরেট সোশ্যাল কি বলে গভর্নেন্স, হ্যাঁ, গুড গভর্নেন্স ইন কর্পোরেশনস, আমি বলতে পারি যে মানে এই যে দুরবস্থা হয়েছে এটার জন্য হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে সুশাসনের ব্যাপক মানে হচ্ছে অনুপস্থিতি ছিল এবং রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় থেকে এখানে এদেরকে দেখভাল করা হয়েছে, লালন পালন করা হয়েছে, অনেক ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে উৎসাহিত করা হয়েছে। হলমার্কের ওই সময় যদি তারা হচ্ছে বাধা দিত, বিচার করত এবং এটা নিয়ে তারা যদি সচেতন হতো, বেসিক ব্যাংকের ব্যাপারে যেটা, এটা কিন্তু মোটামুটি ওপেন সিক্রেট ছিল এবং বারে বারে বলা হচ্ছিল তাকে দায়মুক্তি দেওয়া, দায়মুক্তি কিন্তু উৎসাহিত করা হলো আরো, মানে কি এরকম করে পার পাওয়া যায় সেটিকে তো আরো উদাহরণ সৃষ্টি করা হলো এবং তাতে করে হচ্ছে যারা ক্ষুদ্র এবং মাঝারি পর্যায়ে ছিল তারাও লাইমলাইটে আসলো এবং দুর্নীতির একটা মহা কম্পিটিশন তৈরি হলো, যেটার আউটকামটা এই মুহূর্তে আমরা দেখতে হচ্ছে। ধন্যবাদ আরফান আলী। জনাব আরফান আলী, আর্থিক খাতে যেসব দুর্বলতার কারণে রাষ্ট্রীয় কিংবা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ব্যাংক লুটের সুযোগ তৈরি হলো, সেগুলো বন্ধ হয়েছে বলে কি আপনি মনে করেন? এই মুহূর্তে তো আমরা বলতে পারি যে ওইভাবে করে তো আর আমরা চিন্তা করি না, কারণ কতখানি সবই তো শেষ আছে, সব কিছুর একটা শেষ আছে। এখন আমরা বলতে পারি যে সুশাসনের জন্য যে স্ট্রাকচার করা হয়েছে বোর্ড, যে বিভিন্ন ব্যাংকগুলো ওনারা তো ইন্ডিপেন্ডেন্ট, মোস্ট কেসেস ওনাদের ইন্ডিপেন্ডেন্ট এবং বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যাদেরকে এনে এখন বোর্ডে বসানো হয়েছে, নিশ্চিতভাবেই তারা দেখছেন এই ধরনের কার্যক্রমের আর রিপিটেশন তো আমরা চিন্তা করি না। যেটা হলো যে এ সার্টেন ডিগ্রি অফ অ্যাসুরেন্স প্রয়োজন এই সাধারণ ডিপোজিটরের জন্য, যে গুড গভর্নেন্সের প্রশ্নটা আসছে, এটা না হওয়া পর্যন্ত কিন্তু মানুষজনের মনে স্বস্তি আসবে না, সাধারণ ডিপোজিটরের মনে স্বস্তি আসবে না। সেন্ট্রাল ব্যাংক যে কিছু পদক্ষেপ নিয়েছে তার সুফলও কিন্তু আসছে, যে কনফিডেন্স লেভেলটা কিন্তু মানুষের ফিরে পেয়েছে এবং ডিপোজিট বাড়ছে, ব্যাংকের মধ্যে ডিপোজিট ফিরে আসছে, যেটা যদিও সে হার ওই 7-8% গ্রোথ যেটা গভর্নর সাহেব বলেছেন 12-14% হলে একটা কমফোর্টেবল লেভেলে আসবে। মোস্ট কেসেস আমরা এখন যেটা দেখব একটা লিকুইডিটি ক্রাইসিস হয়তো থাকবে সাময়িকভাবে, এই ইলিকুইডিটি ক্রাইসিসটা মোকাবেলা করতে পারলে পরবর্তীতে আসবে যে তার ক্যাপিটাল এডিকুয়েসির প্রশ্নগুলো আসবে, যে কোন ব্যাংকের ক্যাপিটাল এডিকুয়েসি কী অবস্থায় আছে, অ্যান্ড দেন তারপরে রিস্ট্রাকচারিং নিয়ে হয়তো প্রশ্ন আসতে পারে। তো এখানে বাংলাদেশ ব্যাংকের যে পদক্ষেপ আমরা মনে করি যে এটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, বিশেষ করে গিভিং অ্যাসুরেন্স টু দ্য ডিপোজিটর যে ইউর মানি ইজ সেফ, এই যে এইটা একটা কিন্তু বিরাট রকমের মেসেজ গেছে সবার মধ্যে, যার ফলে এই ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিটা রক্ষা করা গেছে। সেন্ট্রাল ব্যাংকের দুইটা কাজ, বেসিক্যালি একটা কাজই এটা আমরা বলি যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা, প্রাইস স্ট্যাবিলিটি, আর সেকেন্ড ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট থ্রু দ্যাট ইজ দ্য ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি, এবং সেটা কিন্তু এখানে রক্ষিত হয়েছে। এই মুহূর্তে যে পরিবর্তনটা আমরা দেখেছি এবং যেই পরিমাণ লুটপাটের গল্প আমরা দেখতে পাই, শুনি, স্ট্যাটিস্টিক্স দেখি, তারপরেও এটা যে আছে এটা একটা বিরাট রকমের অ্যাচিভমেন্ট আমি বলবো সেন্ট্রাল ব্যাংকের। সো এই সব মিলিয়ে এর পরবর্তীতে আমরা আশা করব যে একটা গুড গভর্নেন্সের দিকে আমাদের ব্যাংকিং ব্যবস্থা যাবে এবং এটা সবাই এটার প্রতি শ্রদ্ধাশীল থেকেই এখানে অংশগ্রহণ করবে। সুলতান মাহমুদ, দেশের শিল্পাঞ্চলগুলোতে একদিকে অস্থিরতা চলছে, অন্যদিকে গ্যাস জ্বালানির চরম সংকট দেখা দিয়েছে, এতে অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এদিকে খেলাপি হওয়ার সময়সীমা 180 দিন থেকে নামিয়ে 90 দিন করা হয়েছে। এটা আসলে কতখানি সময় উপযোগী কিংবা যথার্থ হয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। দেখেন, আপনি ব্যাংকের কথা বলছেন,
আসলে টাকা তো শুধু ব্যাংক থেকে চলে গেছে তা তো না। আপনি একটু আগে বলছিলেন পুঁজিবাজারের কথা, পুঁজিবাজার থেকেও কিন্তু টাকা লুট হয়ে চলে গেছে এবং এটি অগণিত টাকা, এখন পর্যন্ত কত টাকা পুঁজিবাজার থেকে লুট হয়ে গেছে এটির কোনো হিসাব কেউ খুঁজে বের করতে পারেনি। একইভাবে আপনি নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউট, আমরা এনবিএফআই যেগুলোকে বলে থাকি, 35টা নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউট আমাদের আছে। সেখান থেকেও এখন পর্যন্ত যেটুকু হিসেব বেরিয়েছে তার প্রায় কোনোটির 95% অর্থ সেখান থেকে লুট হয়ে গেছে। 11টির আর্থিক প্রতিষ্ঠানের মোর দ্যান 60% টাকা লুট হয়ে গেছে, এনপিএল হয়ে গেছে। পিকে হালদার ছিল, পিকে হালদার, আপনি শুধু পিকে হালদার, পিকে হালদার তো গুরু, মানে সে নাকি একাই 10,000 কোটি টাকা নিয়ে চলে গেছে। এবং আপনি যেটি বলছিলেন যে এই যে ব্যাংকিং বা আর্থিক খাতের যে রক্তক্ষরণ সেটি কিন্তু এখনো বন্ধ হয় নাই, বন্ধ করবার উদ্যোগ নেওয়া হয়েছে। এখনো কিন্তু ফোটায় ফোটায় রক্তক্ষরণ হচ্ছে। এবং কেন রক্তক্ষরণ হচ্ছে, যারা গত 15 বছরে দেখে উৎসাহিত হয়েছে, উদ্বেলিত হয়েছে, আনন্দিত হয়েছে, ভাগবটোয়ারা কম বেশি পেয়েছে, তারা কিন্তু এখনো কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং পুঁজিবাজারে বসে আছে এখনো। এবং তারা মনে করছে যে এখনো মনে হয় এগুলো করা যাবে। এবং তারা, আমি গত কয়েকদিনে কয়েকজন ব্যাংকের চেয়ারম্যানের সাথে কথা হচ্ছিল, তারা বলছিল যে ব্যাংকের ভেতরে এমন একটি অবস্থায় তৈরি হয়ে গেছে কর্মকর্তাদের মধ্য থেকে, এখন ব্যাংকারদের সাথে ব্যাংকের চেয়ারম্যান যারা এখন ব্যাংকগুলোকে ভালো করতে চান তাদের সাথে একটা পক্ষ বিপক্ষ তৈরি হয়ে গেছে। এই প্রেক্ষিতে আপনি যেটি বলছেন যে গ্যাস, বিদ্যুতের সংকট, এই এমনতর পরিস্থিতিতে আপনার খেলাপি ঋণের যে সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে, যেখানে 6 মাস ছিল সেটিকে 3 মাসে আনা হয়েছে। এই 90 ডেজে এটাকে আপনি কি মানে সরাসরি যদি বলেন এটা আসলে কতটুকু সময় উপযোগী কিংবা যথার্থ হয়েছে বলে আমার কাছে খুব মনে হয় না। কারণ এই মুহূর্তটাতে মানে যেখানে শিল্প খাত ঢুকছে, গ্যাসের সংস্থান নাই, জ্বালানি সংস্থান নাই এবং একটা অস্থিরতা চলছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। সেখানে এটা কতটুকু দেখেন এই জায়গাটা, মানে আপনি বিশাল বড় একটি সময় আমরা কিছু করতে পারি, চোখের সামনে লুট করে নিয়ে গেছে, এখন হঠাৎ করে আমরা হঠাৎ করে চেপে ধরতে গিয়ে আপনি এই যে 1 লাখ কোটি টাকার উপরে আমার যে নতুন করে নন পারফর্মিং লোন বের হলো এবং বা বের হবে আগামী দিনে, আরও যেটি গভর্নর সাহেব ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যে এটি আরও বাড়তে পারে, তার একটি ওয়ান অফ দ্য ইনস্ট্রুমেন্ট কিন্তু ওটি। হ্যাঁ, এটি একটি ওয়ান অফ দ্য মানে মেজর ইনস্ট্রুমেন্ট হবে ওইটা, কজ হবে ওইটা। কারণ আপনার নন পারফর্মিং যে লোনগুলো হয়েছে, আপনাকে মাথায় রাখতে হবে বাংলাদেশে এক শ্রেণী লুট করে নিয়ে গেছে, আরেক শ্রেণী সরকারের নানান ভ্রান্ত নীতির কারণে তারা কিন্তু খেলাপি হয়েছে। তারা উইলফুল যে খেলাপি তা কিন্তু না, তারা সাধারণ। এখন এই যে সংকট কোথায় কোথায় আছে, যারা ভালো ব্যবসায়ী, যারা ভালো এন্টারপ্রেনার, মানে আমাদের দেশে তো আমরা দেখেছি যে আপনার ব্যক্তিকে সুবিধা দেওয়ার জন্য নীতি পর্যন্ত একেবারে, আমি যেটি শুরুতেই বলছিলাম যে ব্যাংক কোম্পানি আইনকে কতবার কাটাছেঁড়া করা হয়েছে, শুধুমাত্র আমি শুধু সুনির্দিষ্ট ব্যক্তিদেরকে সুবিধা দেওয়া, একেবারে আমার মনে হয় সরকার নিশ্চয়ই এই জায়গাটাতে সুচিন্তিতভাবে সিদ্ধান্ত নিয়ে আবার কোনো পরিবর্তন আনবে। যদিও ব্যবসায়ীদের পক্ষ থেকে এটিতে আপনার চেয়ে আমার চেয়ে বেশি উদ্গ্রীব ব্যবসায়ীদের মধ্যে থেকে ব্যবসায়ীরা গত 15 বছরে যেভাবে কেন্দ্রীয় ব্যাংকে নিজেদের আঙ্গুলি হেলনে পরিবর্তন করেছে, এখনও চাইছে। কিন্তু আমি সেই জায়গা থেকে এই জায়গাটাতে আমি মনে করব যে এইটা সরকার সুচিন্তিতভাবে এই জায়গায় পরিবর্তন আনার দরকার। জি জি, ধন্যবাদ। আপনার কাছে পরে আবার আসবো যদি সময় পাই। অধ্যাপক শহীদুল জাহিদ, খেলাপি ঋণের লাগাম টানতে আসলে কি করণীয়, কোনো পরামর্শ যদি থাকে আপনার? সমস্যাটা অর্থনৈতিক, কিন্তু সমাধানটা আসলে এখানে রাজনৈতিকভাবে হতে হবে। তো সুতরাং যদিও বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছেন এবং তারা যথার্থ, দ্যাট মিনস যারা হচ্ছে জনগণের আস্থা ফেরত আনা, আমানতকারীদের আস্থা ফেরত আনার চেষ্টা করছেন, তারা চেষ্টা করছেন বটে। কিন্তু এখানে যদি রাজনৈতিক একটা মানে উন্নতি হয়, রাজনৈতিক উত্তীর্ণ ঘটে, দ্যাট মিনস নির্বাচনের মাধ্যমে যদি রাজনৈতিক সরকার আসে, পলিটিক্যাল গভর্নমেন্ট আসেন, তাদের মাধ্যমে একটা নেগোসিয়েশনের প্রক্রিয়া এটা পরিচালিত হতেই হবে এবং এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এটা বলে আমি বিশ্বাস করি। খেলাপি ঋণ আদায়ের জন্য সেটা হচ্ছে যে এই মুহূর্তে দরকার যে নেগোসিয়েশন, এবং তার চেয়ে বড় কথা যেটা যে আপনি ইতিপূর্বে অবতারণা করেছেন যে ইচ্ছাকৃতভাবে যারা খেলাপি আছেন তাদের সম্পদ বিক্রি করে, এখন এখানেও কিন্তু ঝামেলা আছে। দেখবেন
যেহেতু ওই যে অসাধু পন্থায় তারা নিয়েছে একটা সম্পদ কোলেটারাল বা জামানত, এটা একাধিক জায়গায় তারা মর্টগেজ দিয়েছে। সুতরাং আপনি আপনার ব্যাংক আপনি চাইলেই যেটা বিক্রি করতে পারবেন, এখানে সরকার অথবা হচ্ছে ওই মানে রিলেটেড যে প্রতিষ্ঠান আছে তাদের আসলে হাত পা বাঁধা, এবং এগুলো সব প্রি প্ল্যান করে সামগ্রিকভাবে এই মুহূর্তে যেটা দরকার, নতুন যে ঋণগুলো যাচ্ছে সেটা যাতে সঠিকভাবে ফিরে আসে, নাম্বার 1। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা বা রোডম্যাপ উপস্থাপন করা দরকার, যে যারা হচ্ছে এই সমস্ত খেলাপি ব্যবসায়ী আছেন তাদের সাথে একটা আলোচনায় আসা যে এই দেশ আমার তোমার, সুতরাং এই দেশ থেকে তুমি টাকা নিয়েছো, যে কোনোভাবে তোমরা এই টাকাটা ফেরত দিতে হবে। সুতরাং নেগোসিয়েশনের কোনো বিকল্প আমার কাছে মনে হয় না আছে। ধন্যবাদ আপনাকে। আমাদের আলোচনার শেষ পর্যায়ে জনাব আরফান আলী, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো খেলাপি বেড়ে 42.83% হয়েছে, এবং এই ব্যাংকগুলোর ভবিষ্যৎ আসলে কি? রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো নিয়ে আলোচনা অনেক আগের থেকেই কিন্তু হচ্ছে। এটার প্রধান একটা কারণ হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর, আমরা যদি প্রাইভেট অর্গানাইজেশন যেভাবে চলে, সরকারি প্রতিষ্ঠান ব্যাংকগুলো ঠিক দক্ষতার সাথে, প্রোডাক্টিভিটির সাথে, এফিসিয়েন্সির সাথে পারে না, যার ফলে অনেক কিছু ঢাকা পড়ে যায় অদক্ষতার মধ্যে। যখন এতগুলো কমার্শিয়াল ব্যাংক লাইসেন্স প্রাপ্ত, সেখানে এতগুলো সরকারি ব্যাংকই লাইসেন্স প্রাপ্ত হয়ে কমার্শিয়াল কাজকর্ম করবে কেন? এখানে এই প্রশ্নটা সামনের দিনে আসবে। অনেক জায়গায় এরকম হয়েছে, সরকারি প্রতিষ্ঠানগুলোকে বেসরকারি করা হয়েছে, কারণ সেটা দক্ষতার সাথে পরিচালিত হতে পারবে এবং সেগুলো প্রফিটেবলি রান করতে পারবে। তো প্রশ্নটা হলো যে ট্রানজিশনের সময়টা হয়তো আমরা আগামী 5-10 বছরের মধ্যে এটা দেখব, যে এই প্রতিষ্ঠানগুলো ঢেলে সাজানো হবে এবং এগুলো আরও দক্ষতার সাথে পরিচালিত হবে। জি, ধন্যবাদ আপনাদের সবাই কাছে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ঋণের নামে ব্যাংকিং খাতে রীতিমতো লুটপাটের মহোৎসব হয়েছে বলে মনে করছেন আজকে আলোচকরা। এখন যা দেখা যাচ্ছে তা গত 15.5 বছরের অনিয়ম, দুর্নীতি এবং আর্থিক খাতে সংঘটিত নানান অপরাধের ফলাফল। আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন, সংকটটি আর্থিক হলেও সমাধান রাজনৈতিক, অর্থাৎ খেলাপি কমিয়ে আনতে সবার আগে রাজনৈতিক অঙ্গীকার ও পদক্ষেপ নিতে হবে। যেসব টাকা পাচার হয়ে বিদেশে চলে গেছে তা ফিরিয়ে আনা কঠিন হলেও চেষ্টা অব্যাহত রাখতে হবে। কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের চিহ্নিত করে তাদের সম্পত্তি বিক্রি করে হলেও টাকা উদ্ধার করতে হবে। সৎ ও ভালো ব্যবসায়ীদের সহায়তা করতে হবে। নতুন করে ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলো যাতে যথাযথ নিয়ম মেনে ঋণ দেয় তা নিশ্চিত করতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।